This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে এখনো পর্যন্ত ঘটে চলা সব বড় খবর নিয়ে। শুরু করছি পাঁচ কথা। আর পাঁচ কথা শুরুতেই যে খবরে নজর রাখবো, 26-এর ভোটে বাংলা জয়ের মন্ত্র নরেন্দ্র মোদীর। সূত্রের খবর, বঙ্গ বিজেপির নেতাদের মমতা সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখার পরামর্শ প্রধানমন্ত্রীর। বাংলা জয়ের কঠোর পরিশ্রম করতে হবে, এই কথাও বলেছেন নরেন্দ্র মোদী। प्रधानमंत्री जी के साथ मिलना हुआ और करीब करीब ये बैठक जो है 45 मिनट से 50 मिनट तक चली और काफ़ी डिटेल में विस्तृत चर्चा हुई। पश्चिम बंगाल को लेकर के भी चर्चा हुई और विशेष करके उन्होंने जानकारी ली कि हाल ही में खगेंदा को किस तरह से जो है टीएमसी के गुंडों ने पीटा था, जबकि पुलिस और प्रशासन वहीं खड़ी थी। दार्जिलिंग में इतना भारी नुकसान हुआ, 5,000 करोड़ रुपया ममता दीदी को केंद्र सरकार ने पिछले 5 साल में SDRF फंड में दिया, उसके बावजूद भी हमको अठन्नी नहीं मिली। इसकी भी उन्होंने जानकारी ली। करोड़ों कार्यकर्ता जिस तरह से संघर्ष करके पश्चिम बंगाल में काम करते हैं, जनता की सेवा करते हैं, उनकी उन्होंने भूरी भूरी प्रशंसा की। आदरणीय प्रधानमंत्री जी ने बताया है कि इस चुनाव हमको जीतना है, जीतेंगे हम। দুর্যোধন বলেছিল আমার হস্তিনাপুর চাই, আমার ইন্দ্রপ্রস্থ চাই। তারপর শেষে কি হয়েছিল সেটা তো আপনারা জানেন, সমূলে পরাজিত হয়েছিলেন। চাই বললেই তো হয় না। বাংলার যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে উঠবেন এমন শক্তি মোদির নেই, আর মোদির ওই চালাচামুন্ডা যাদের নিয়ে বসছিলেন তাদের কারুর নেই। বসতে পারেন, বলতে পারেন আমার চাই, চাই বলতে অসুবিধে কি আছে? আর চাইলেই তো পাওয়া যায় না। এখানে পশ্চিমবঙ্গ কঠিন জায়গা। বাংলা বিরোধী কোন শক্তি, বিজেপি বাংলা বিরোধী শক্তি, তাদের জায়গা পশ্চিমবঙ্গে হবে না। মোদীর সঙ্গে বঙ্গ বিজেপি সাংসদের বৈঠকের দিনই দিল্লিতে শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে দেখা করতেই দিল্লিতে গেছেন বিরোধী দল নেতা। সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে 3টের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে 1-to-1, এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে। লেট নাইটে আমি আবার রিটার্ন করব। আর এদিকে SIR এর শেষ পর্যায়ে এডিট মোডে নির্বাচন কমিশন। 2002-এর ভোটার তালিকায় নাম নেই, তাই বাবা ঠাকুরদার নামে ফিলআপ, এমন সব বুথে ফের খতিয়ে দেখার নির্দেশ নির্বাচন কমিশনের। প্রোজেনি ম্যাপিং বা বংশগত মিল বেশি হয়েছে এমন বুথই এখন কমিশনের স্ক্যানারে। এখন প্রশ্ন হলো, কি এই প্রোজেনি ম্যাপিং? 2002-এর ভোটার তালিকায় নাম নেই বলে বাবা মা ঠাকুরদার নামে ফর্ম ফিলআপ করে থাকলে সেটাকেই বলে প্রোজেনি ম্যাপিং। যেসব বুথে প্রোজেনি ম্যাপিং বেশি হয়েছে সেই সব বুথই কমিশনের কড়া নজরে। প্রোজেনি ম্যাপিং সংক্রান্ত কমিশনের তথ্য রীতিমতন তাজ্জব করার মতন। 50-এরও বেশি বিধানসভায় প্রোজেনি ভোটারের সংখ্যায় তাজ্জব অনেকেই। দেখা যাচ্ছে 2002-এর পর ভোটার হয়েছেন এমন ভোটার 50 বিধানসভায় সবচেয়ে বেশি। 2002-এর পর ভোটার হয়েছেন এমন ভোটার কোথাও 62, আবার কোথাও 66%। মানে 2002-এ ভোটার ছিলেন 50টি বিধানসভায়, এমন ভোটার মাত্র 35%। এই তথ্য মূলত সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিতে প্রোজেনি ভোটার বেশি। তাই কমিশনের নজরে এই মুহূর্তে সীমান্তবর্তী জেলাগুলো, যেমন মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা। আর এখানেই প্রশ্ন উঠছে, এই বাকি 65%-এর মধ্যে অনুপ্রবেশকারীরা নেই তো? কমিশনের নজরে 4 সংখ্যালঘু অধ্যুষিত জেলার 50 বিধানসভা। দেখা যাচ্ছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা জেলার 50 বিধানসভায় 2002-এর পর অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি পেয়েছে।
কমিশনের নজরে কোন কোন জেলা? শামশেরগঞ্জ, সুতি, চোপড়া, দেগঙ্গা, বেলডাঙ্গা, রেজিনগর, ভাঙড়, মেটিয়াবুরুজ, বসিরহাটের মতন এলাকা। এই সব এলাকায় 2002-এর পর ভোটার হয়েছেন প্রায় 65% মানুষ। বিরোধীদের প্রশ্ন, এখানেও কি বাবা বদল বা বাবা বানানোর খেলা হয়েছে বহিরাগত এবং দালাল চক্রের হাত ধরে? এখানেও কি জানিয়ে বা না জানিয়ে বাবা বানিয়ে নথি জমা দিয়ে নাম তুলেছে বাংলাদেশি বা অবৈধ ভোটাররা? এখন তারই খোঁজ শুরু হয়েছে। যে সমস্ত জায়গায় 50%-এর বেশি প্রোজেনি ম্যাপিং হয়েছে সেখানে স্ক্রুটিনি করা হবে, জানালেন বিশেষ পর্যবেক্ষক। ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেখানে 50%-এর বেশি প্রোজেনি 50%-এর বেশি প্রোজেনি লিঙ্কেজ হয়েছে, মানে রিলেটিভ লিঙ্কেজ হয়েছে, সেগুলোকে চেক করা হবে স্যাম্পল বেসিসে। একজনও যেন জেনুইন ভোটারের নাম বাদ না যায়, এটা তৃণমূল কংগ্রেসের সজাগ সৈনিকরা দেখছে। কিন্তু এই মুর্শিদাবাদ মালদাকে কেন টার্গেট করা হচ্ছে? এগুলো শুনুন, যাদের ব্রেনের মধ্যে কমিউনালিজম আছে, যাদের ব্রেনের মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে, তাদের ব্রেন থেকে আপনি বার করতে পারবেন না। তারা সমাজকে ভাগ করতে ব্যস্ত, আর আমরা সমাজকে এক করতে ব্যস্ত। যে একসময় ইডি সিবিআই এদের কাজে লাগানো, তো এখন কমিশনকে কাজে লাগাচ্ছে। এটাতে হবে না। মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সাথে থাকবে। মূলত মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুলভাল বাবা মা দেখিয়েছে। কারণ আপনাদের এটা হিন্দু মুসলিমের বিষয় নয়, হিন্দুদের ক্ষেত্রে আপনি দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সারনেম নামের মিল থাকে। মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে, কিন্তু হাফেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল। ধরা পড়বে। ইউএআইডির খুব শক্ত ব্যবস্থা আছে, ধরা পড়বেই। এবার আপনাদের দেখাবো 3 বুথের তথ্যে কার্যত অবিশ্বাস্য পরিসংখ্যান। 3 বুথেরই সব ভোটারই 2002-এর পরের ভোটার। প্রোজেনি ম্যাপিং এর মাধ্যমে এসআইআর এর ফর্ম পূরণ ভোটারদের মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমার নাম ধরে ফর্ম পূরণ। যেমন উদাহরণ দিই আপনাদের, দিনহাটার 110 নম্বর পার্ট নম্বরের 782 জন ভোটারই প্রোজেনি ম্যাপিং। ফুলতলির 48 নম্বর পার্টে 768 জন ভোটারই প্রোজেনি ম্যাপিং। আবার পান্ডুয়ার 53 নম্বর পার্টের 668 জন ভোটারই প্রোজেনি ম্যাপিং। এই 3 বুথের কোনো ভোটারেরই 2002 সালে নাম নেই। কমিশন মনে করছে এখানেই কোথাও গন্ডগোল রয়েছে। এই 3 জেলার ডিইও ও ইআরওদের রিপোর্ট তলব কমিশনের। এসআইআর আবহে বর্ধমানে জেলা শাসকের দপ্তরে বৈঠক বিশেষ পর্যবেক্ষকের। ইআরওদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সর্বদল বৈঠক করেন সুব্রত গুপ্ত। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ডাক পেলেন বিদ্রোহী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বারবার নানান বেভাস মন্তব্য করে দলকে বেকায়দায় ফেলা হুমায়ুন কবির ডাক পেলেন আগামীকাল বহরমপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ডাক পেয়েছেন তৃণমূলের বিদ্রোহী এই বিধায়ক। সভায় ডাক পেয়েছি, অবশ্যই যাব, কেন যাব না? মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন অবশ্যই পালন করব, মন্তব্য হুমায়ুন কবিরের। কয়েকদিন আগেই আলাদা দল করার কথা একেবারে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন হুমায়ুন, যদিও ভরতপুরের বিধায়ককে নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ মুখ্যমন্ত্রী। আরো একবার জানাবো আপনাদের, মুখ্যমন্ত্রীর সভায় ডাক পেলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আগামীকাল বহরমপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে, সেই সভায় ডাক পেয়েছেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী এই বিধায়ক। ডাক পেয়েছি, অবশ্যই যাব, কেন যাব না? মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন পালন করব, মন্তব্য হুমায়ুন কবিরের। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। সৌরভ, হুমায়ুন কবির এমন একটা নাম বারবার বিতর্কের শিরোনামে, একাধিকবার দল তাকে শৃঙ্খলা ভঙ্গের নোটিশে ডেকেছে, সতর্ক করেছে, তারপরে তিনি আলাদা দল করার কথা বলেছিলেন। এত সব করার পরেও মুখ্যমন্ত্রী সভায় কাল ডাক পেলেন এই বিদ্রোহী তৃণমূল বিধায়ক, পিছনে কোন সমীকরণ? দেখো, সমীকরণটা খুব স্পষ্ট। তার কারণ হুমায়ুন কবির একটা চরম পদক্ষেপ নিয়েছেন। 6 তারিখ তিনি বাবরি মসজিদের শিলান্যাস করবেন। বাবরি মসজিদ মুসলিম মানুষজনের কাছে একটা আবেগ, এবং মুর্শিদাবাদের মতো মুসলিম অধ্যুষিত জেলায়
বাবরি মসজিদ গড়ছেন হুমায়ুন কবির, সেটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হুমায়ুন কবিরের সঙ্গে স্থানীয় নেতৃত্বের দূরত্ব আছে। হুমায়ুন কবিরের জেলায় মুখ্যমন্ত্রী গেছেন, হুমায়ুন কবিরও কিন্তু একটা পাল্টা রাজনৈতিক চাপ দিয়েছেন যে যখন এর আগের যদি মিটিং গুলো দেখো, সেখানে কিন্তু হুমায়ুন কবির অভিযোগ করেছেন তাকে কোথাও রাখা হয় না, তাকে কোথাও ডাকা হয় না। কিন্তু যখন হুমায়ুন কবির বাবরি মসজিদ গড়ার ডাক দিলেন, সেই সময় যখন মুখ্যমন্ত্রী গেছেন, সব বিধায়করা ডাক পেয়েছেন, হুমায়ুন কবিরও ডাক পেয়েছেন। সেখানে দাঁড়িয়ে তিনি যদি না যেতেন, এটা একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট হতো হুমায়ুন কবিরের জন্য। তিনি সেটা করলেন না। হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীর সভায় যাবেন, মুখ্যমন্ত্রীর বৈঠকে যাবেন, কিন্তু বাবরি মসজিদের কর্মসূচি থেকে কিন্তু তিনি সরে আসেননি। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বৈঠকের পর কি সিদ্ধান্ত হয়, কি পরিস্থিতি হয়, সেদিকে নিশ্চিতভাবে নজর রয়েছে সবার। কিন্তু আপাতত তিনি যাচ্ছেন মুখ্যমন্ত্রীর বৈঠকে এবং সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশও তিনি পালন করবেন। বাবরি মসজিদ নিয়ে কিন্তু কোনো কথা আগাম বলেননি, সেটা কিন্তু কর্মসূচিটা তিনি করবেন বলেই জানিয়েছেন। ধন্যবাদ সৌরভ। ওনার মিটিংয়ে কি আপনি থাকবেন? ডাক পেয়েছেন? হ্যাঁ, ডাক তো নিশ্চয়ই পেয়েছি। এর মধ্যে কি কোনো অনিশ্চয়তা আছে? আপনি যেতেও পারেন, নাও যেতে পারেন। অনিশ্চয়তার কিছু নেই। মুখ্যমন্ত্রীর মিটিংয়ে কালকেও গেছিলাম, অ্যাডমিনিস্ট্রেশন যে মিটিং ছিল, ভিসি ছিল, সেখানে ডিএম সাহেবের উপস্থিতিতে ছিলাম। আবার কালকে মিটিং হবে, মিটিংয়ে যাব। মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির। প্রাথমিকে 32,000 চাকরি বহাল, বিচারপতি গাঙ্গুলি রায় খারিজ। সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের রায় খারিজ। আদালত জানিয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি থাকলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যায়, কিন্তু তথ্য বিশ্লেষণ করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি পাওয়া যায়নি। নিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অদক্ষতার কোনো অভিযোগ ওঠেনি। কয়েকজন অকৃতকার্যকে গোটা নিয়োগ প্রক্রিয়ায় ক্ষতি করতে দেওয়া যায় না। এতে নির্দোষ শিক্ষকেরা অসম্মানিত হতে পারেন, কলঙ্কিত হতে পারেন। ফৌজদারি মামলার ভিত্তিতে শিক্ষকদের চাকরি বাতিল করা যায় না। শিক্ষকরা দুর্নীতিতে যুক্ত ছিলেন, তদন্তকারী সংস্থা প্রমাণ করতে পারেনি। 264 জন শিক্ষকের নিয়োগে অনিয়ম দেখিয়েছে সিবিআই। আরও অতিরিক্ত 96 জন শিক্ষকের নিয়োগেও অনিয়ম হয়েছে। যা অনিয়ম ধরা পড়েছে তাতে গোটা প্যানেলের দুর্নীতি প্রমাণিত হয় না। এই অবস্থায় আবার পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষকদের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আবার পরীক্ষা হলে ফেয়ার প্লে সুনিশ্চিত হবে না। 9 বছর পর চাকরি কেড়ে নিলে শিক্ষকরা বিরাট সমস্যার মুখে পড়বেন। পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে দাঁড়াবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু যেহেতু এই যে ইরেগুলারিটিস হয়েছে, তার জন্য যারা ইনোসেন্ট, তারা কোনো জন্য সাফার না করে, কারণ ইনোসেন্টদের কোনো ফল্ট নেই এবং তাদের যে সার্ভিস পিরিয়ড, কন্টিনিউশন অফ সার্ভিস পিরিয়ডের কথাটা চিন্তা করেই মহামান্য আদালত অবজারভেশন দিয়েছেন যে যেহেতু যারা চাকরিটা পেয়েছিল তাদের এখানে কোনো ফল্ট নেই, অথরিটির কোনো ফল্টের জন্য তাদেরকে কোনোভাবে টার্মিনেট করা যেতে পারে না। বিচারকদের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হওয়া উচিত নয়, রায়ের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমালোচনা তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গাঙ্গুলি জাজমেন্টটাকে সেটাসাইড করে দিয়েছে এবং এই 32,000 লোকের চাকরি রয়েছে এবং তাদের কন্টিনিউ করবে। 1 নম্বর রিজন বলেছে যে সিঙ্গেল বেঞ্চ যে বলেছিল করাপশন হয়েছে, সেখানে করাপশনের কোনো প্রমাণ এখানে দেখাতে পারেনি কেউ। 2 নম্বর রয়েছে যা যা প্রিডিং ছিল সেই প্রিডিংয়ের বাইরে চলে গেছে, যা প্রেয়ার ছিল তার বাইরে চলে গেছে। 3 নম্বর বলেছে 9 বছর ধরে যে এরা চাকরি করছে তাদের চাকরি কেড়ে নেওয়াটা কোনো একটা অভিযোগের ভিত্তিতে, এটা হবে ইনইকুইটিয়াস এবং অত্যন্ত ভালো জাজমেন্ট দিয়েছে। আমরা কৃতজ্ঞ মাননীয় ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি ঋতুব্রত মিত্রের কাছে। আমি বিচার ব্যবস্থায় বিচার যারা করবেন তারা সমস্ত কিছু রাজনীতির ঊর্ধ্বে উঠে, যার নিজস্ব বায়াসনেসের ঊর্ধ্বে উঠে তাদেরকে করতে হবে, নিজস্ব পারসেপশনের ঊর্ধ্বে উঠে তাদেরকে বিচার করতে হবে। যে বিচারটা আজকে ডিভিশন বেঞ্চ করেছে এবং যারা একদিন বলেছিল এই 32,000 চাকরি খাওয়ার পরে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান বলে স্লোগান তুলেছিল, আজকে উল্টো দিকের লোকেরা এই স্লোগান তুলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শয়তান। আপাতত হয়তো 33,000 লোকের চাকরি বাঁচলো, কিন্তু এই রায়ে
প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা প্রশ্রয় পেয়ে গেল, এটাই ভবিষ্যতের পক্ষে খুব খারাপ হবে আর কি। প্রাতিষ্ঠানিকভাবে যারা দুর্নীতি করলেন, যে তথ্য আদালতের কাছে পেশ করা হলো আইনের দিক থেকেও, সেটাকে যদি গ্রাহ্য না করা হয় তাহলে তো আগামী দিনে দুর্নীতি তারা করতে খানিকটা প্রশ্রয় পাবেই। কথায় কথায় চাকরি খাওয়া ঠিক নয়, চাকরি দেওয়া দরকার। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী। এই যে মানবিক দিক থেকে ব্যাপারটা দেখা হয়েছে এবং টিচারদের কথায় কথায় পড়ে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। টিচারের মতো বলবে, টিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরে। সত্যের জয় হলো, 32,000 শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত। এই রায় প্রমাণ করলো যে এই সরকার সবসময়ই শিক্ষকদের পাশে রয়েছে। মন্তব্য শিক্ষামন্ত্রীর। প্রাথমিক শিক্ষা পর্ষদকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজকের এই জয় প্রমাণ করে দিল যে এই সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় শিক্ষকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। সত্যের জয় হলো। আমরা তো মধ্যযুগের নাইট নই যে শিরস্ত্রাণ পড়ে সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোব। তো আমার মনে হয় যিনি পরবর্তী ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের নেতা হয়েছেন, তিনি আগে বিচারপতি ছিলেন, তিনি পরে নেতা হতেই পারেন, কিন্তু তার সেই মনোভাব বায়াস ছিল কিনা বা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ছিল কিনা তা নিশ্চয়ই সবাই বিচার করবেন। বিচারক পাল্টাতে পারেন, বিচারের রায়ও বদলাতে পারে, আইন সমান থাকে এবং সমস্ত বিচারকের, আমি মনে করি না মাননীয় সম্মানীয় বিচারকদের, তারা নিরপেক্ষ এবং নির্মোহী হন আইনের ক্ষেত্রে, এবং সবার যে রাজনৈতিক পক্ষপাত বা অভিসন্ধি থাকে বা উদ্দেশ্য থাকে, এটা আমার মনে হয় না। কোনোদিন আগেও মনে হতো না, এখনো মনে হয় না। ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হবে, দাবি বিজেপি নেতা এবং আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির। সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করেছে এবং খারিজ করার পরে আজকে পুরো ব্যাপারটা আপনারা দেখেছেন। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ওপর সম্পূর্ণ ভরসা আছে, আদালতের ওপর সম্পূর্ণ ভরসা আছে। আদালত পেশেন্স হিয়ারিং দিয়েছেন, সব পক্ষকে শুনেছেন, আদালতকে ধন্যবাদ। এই রায়টা পুরোটা দেখা হবে, পুরোটা দেখা হয়ে ডিসাইড করা হবে এবং রায় পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য, মাননীয় বিচারপতি স্টে করেনি, তবে এটার কাছে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে। না, সবটাই বলেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে আরম্ভ করে সবকটাই বলেছে। মেন এটা মূল পয়েন্ট ছিল মামলার, 9 বছর চাকরি করেছে, চাকরি চলে যাবে, একটা সেন্টিমেন্টাল ইস্যু ছিল, সেন্টিমেন্টাল একটা গ্রাউন্ড ছিল, সেটা মূল জায়গায় নিয়েছে। দুর্নীতি জয় হয়নি, আমি আবার বলছি, ইনভেস্টিগেশন চলবে। সিঙ্গেল বেঞ্চে যে ম্যাটারগুলো ছিল সেগুলো পেন্ডিং আছে, সিঙ্গেল বেঞ্চের ম্যাটারগুলোও চলবে এবং এটা আলটিমেটলি ডিসাইড হবে সুপ্রিম কোর্ট। আজকে আইদার অর রায় যেটাই হতো, যদি আমরা হেরেছি, যদি আমরা জিততাম, তাহলে আদার সাইড সুপ্রিম কোর্টে যেত। অবভিয়াসলি যাবো সুপ্রিম কোর্ট যাবো। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো তৃণমূল ভবনের দিকে। সাংবাদিক বৈঠক করছেন ব্রাত্য বসু। সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোবো। 3, আমাদের কখনোই অতি সক্রিয় হওয়া উচিত নয়। 4, এতদিন পরে তাদের উপর নতুন করে পরীক্ষা চাপানো যায় না। এতদিন পরে তাদের ওপর নতুন করে পরীক্ষা চাপানো যায় না। সকলকে, সমস্ত পরিবারকে যে ভয়াবহ অপমান করা হয় এই জাজের যদি চাকরি খাওয়ার পরে, তার দায় কি সমাজ নেবে? এইটা আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা খুব সুন্দর করে, অত্যন্ত প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিয়েছেন যে একদিকে তারা যেমন 32,000-এর চাকরি সুরক্ষিত রাখলেন, দ্বিতীয়ত বিচারপতিদের একটা অংশ কিভাবে, যেটা অরূপ বলেছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই, সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট ছিল, আমি একটু আগে বিকাশ ভবনে বলেছি, তার পেছনে বায়াস ছিল কিনা, রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা, রাজনৈতিক অভিসন্ধি ছিল কিনা এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল কিনা। 26,000-এর চাকরি গেল, আপনি এমপি হলেন, চাকরি খাওয়ার বিনিময়ে কি আপনি এমপি হলেন? চাকরি খেয়েছেন বলে আপনি কি তাহলে ভগবান হলেন? ভগবান, তারপর দেখা গেল ভগবান তার জুব্বা ছাড়লেন, এখন ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না, কথা বলো না, চুপ, কেউ শব্দ করো না। এই যে আমি কথা বলবো, আমি ভগবান, বাকি সব চুপ করে থাকবে, বাকি আমি যা বলবো তা মেনে নেবে, কেননা
সমাজ নায়ক খুঁজছে, সমাজের নায়ক চাই। সমাজে যদি নায়ক না হয় সমাজের কষ্ট হয়। তো সার্চ ফর এ নিউ হিরো, এই যে সার্চ ফর এ নিউ হিরো, এই হিরো যে আসলে কতটা ভিলেন হতে পারে, হিরো এবং ভিলেনের যে আসলে একই মুদ্রার এপিটোপিট, অবিকল ওই শোলে সিনেমার একটি মুদ্রার মতো, সেটা আজকের রায়ে সেটা প্রমাণিত হচ্ছে।